এখন আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যা পড়ছি, আহ উই হ্যাভ স্টাডিড অবজেক্টস এর ফোর্সেস ইকুয়াল এন্ড অপোজিট হয়ে টু ডিফারেন্ট বডিজ এর মধ্যে কাজ করে, ইকুয়াল টাইপ, ইকুয়াল হইতে হবে, সেম টাইপ অফ ফোর্সেস হতে হবে, তাহলে নিউটন থার্ড ল এর ফোর্স হয়ে যাবে। ফোর্সেস কেন ক্যান্সেল ইচ আদার আউট করতে পারে না? বিকজ ফোর্সেস একটা টু ডিফারেন্ট বডিজ আছে। এবার আসি আমরা লাস্ট একটা ছোট জিনিস নিয়ে কথা বলে, উই আর ডান উইথ নিউটন থার্ড ল। আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে চলে যাব। বুঝেন যে when something is moving, নিউটনের সেকেন্ড ল কি বলে? অবজেক্টস দ্যাট আর মুভিং আর ইন কন্টিনিউয়াস মোশন, আনলেস তুমি ওরে ফোর্স দিয়ে থামায় না নিতেছো, ও ও ওর মোশনেই থাকবে। বুঝেন সবাই? প্রবলেম নেই, নিউটনের সেকেন্ড ল এটা বলে। দ্যাটস দ্য রিজন যে কারণে একটা গাড়ি যখন মুভ করতে থাকে, if the car is going forward, তার মানে you are also going forward with it. If the car has a velocity of 70 কিলোমিটার পার আওয়ার, তার মানে you have a velocity of 70 কিলোমিটার পার আওয়ার। গাড়ি যখন ব্রেক করে, তখন দ্য ব্রেকস আর অ্যাপ্লাইড অন দ্য কার, কিন্তু ইটস নট অ্যাপ্লাইড অন ইউ, ইটস নট অ্যাপ্লাইড অন ইউ। তার মানে তখন কি হবে? যেই কারণে গাড়ি যখন ব্রেক করে, তখন আমরা কেন সামনের দিকে চলে যাই? কারণ হইতেছে যখন গাড়ি ব্রেক করে, দ্য ব্রেকস আর অ্যাপ্লাইড অন দ্য কার, ব্রেকিং ফোর্স অ্যাক্টস অন দ্য কার, বাট দেয়ার ইজ নো ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্সন হু সিটিং ইন দ্য কার। তখন কি হয়? দ্য পার্সন টেন্ডস টু মুভ ফরওয়ার্ড, বিকজ নিউটনের সেকেন্ড ল কি বলে? সেকেন্ড ল না, ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলে? অবজেক্টস ইন মোশন উইল রিমেইন ইন মোশন, তাই না? সো তুমি গাড়িতে থাকলে তুমি কি করবা? তুমি মুভমেন্টের মধ্যেই থাকবা। এই পার্টটা আমি কেন বলতেছি, এক্সাম্পল বোঝা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি গাড়িতে থাকো, তাহলে গাড়ি মুভ করতেছে মানে তুমিও মুভ করতেছো। গাড়ি থামা মানে কি? তুমি থামবা না, তুমি মুভ করতেই থাকবা। সো তুমি সামনের দিকে পড়ে যাও, রাইট? আমরা সিট বেল্ট কেন নেই? বিকজ আমরা জানি যে যখন আমি ব্রেক অ্যাপ্লাই করবো, তখন ব্রেক কার উপর অ্যাপ্লাই হবে? কেমনে? তোমার উপর। হ্যাঁ, কেমনে? তুমি মানে তোমার উপর, ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। হ্যাঁ, গাড়ির ব্রেক তো গাড়ির উপর অ্যাপ্লাই হবে, তোমার উপর কিচ্ছু হবে না তো। তুমি সামনে যাওই তো এই কারণে, বিকজ তোমার উপর কোনো ব্রেক অ্যাপ্লাই হয় না, ইউ ওয়্যার ইন মোশন অলরেডি। হ্যাঁ, বডি ওয়েটের কারণে। বডি ওয়েটের কারণে তোমার মনে হয় না যে তুমি সামনে যাইতেছো। গাড়ি যদি অতিরিক্ত আস্তে ব্রেক করে, আর গাড়ি যদি জোরে ব্রেক করে, তখন গাড়ি থেমে যায়, বাট তোমার বডি ইজ স্টিল ইন মোশন। তো তুমি কি করো? তুমি ইউ টেন্ড টু মুভ ফরওয়ার্ড। এখন গাড়ি যদি অতিরিক্ত জোরে ফেলে, সামটাইমস ইউ মুভ সো মাচ ফরওয়ার্ড দ্যাট ইউ এন্ড আপ হিটিং সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, মেবি ইন দ্য ড্যাশবোর্ড অর সামথিং। তুমি ড্যাশবোর্ডে বাড়ি খেতে পারো, যার জন্য কি হয়? পিছের সিটে সিট বেল্ট অনেক গাড়িতে থাকে না, বিকজ পিছের সিট থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস কম থাকে। বিকজ পিছের সিট থেকে মানুষ বাড়ি খাবে সামনের সিটে। সামনের সিটে যে আছে সে বাড়ি খাবে কই? ইদার উইন্ডশিল্ডে, অথবা কি ড্যাশবোর্ডের মধ্যে বাড়ি খাবে। যে ড্রাইভার, সে স্টিয়ারিং এর মধ্যে বাড়ি খাবে। উইন্ডশিল্ড, ড্যাশবোর্ড, স্টিয়ারিং, দিজ আর অল দ্য থিংস দ্যাট কুড কজ সিভিয়ার ড্যামেজ। তার মানে কি হবে? এই কারণে আমরা কি করি? সিট বেল্ট দেই গাড়ির সামনের জায়গাতে। এখন বুঝেন, স্যাড পার্ট ইজ আপনাদের এখানে একেবারে ভাঙে চুইরে গুড়া করে তারপর এক্সপ্লেন করা লাগবে। কিছু তোমাদের বাদ দেওয়া যাবে না। তার মানে কি? তোমাদের অ্যান্সার, ফর এক্সাম্পল, আমার যদি বলে এটা অ্যান্সার করতে, দিস ইজ হাউ আই এম গোনা গো অন উইথ মাই অ্যান্সার, লিসেন টু দিস কেয়ারফুলি। কারণ আপনাদের এইভাবে অ্যান্সার লিখতে হবে। when the car is in motion, the person in the car is also in motion with the same velocity, because according to Newton's first law। তোমার বলতে হবে সিচুয়েশন, সাথে সাথে নিউটনের ল মেনশন করতে হবে। এটা কেন হইতেছে? নিউটনের ফার্স্ট লর জন্য। গুড। এরপরে তোমার কি বলতে হবে? নিউটনের ফার্স্ট ল, ইট স্টেটস অবজেক্ট ইন মোশন উইল রিমেইন ইন মোশন, সো when the brakes are applied, they are applied on the car, but the person, according to Newton's first law, tends to be still moving, right? Which is why we need the seat belt. এখন তোমার আবার বলতে হবে, the person moves forward and pushes the seat belt. সিট বেল্ট আবার কি করে বলো তো? এক্স্যাক্টলি, আটকায় দেয়। তার মানে কি? পিছনের দিকে টান দেয়। ওইটা আবার কোন ল? থার্ড ল। তখন থেকে আবার তোমার কি করতে হবে? থার্ড লতে সুইচ করতে হবে। The third law states that every action has an equal or opposite reaction. So when the person falls on the seat belt has a reaction force. The reaction force, and the third law also says that if you push forward, then it will push you backward in the opposite direction. So the reaction force acts opposite to the direction of the motion of the person, which is why the person decelerates and eventually comes back to the seat. আর ডিসিলারেটের জায়গায় আবার তুমি কি করতে পারবে? তুমি চাইলে এখানে আবার নিউটনের সেকেন্ড ল একটা টাচ দিতে পারো, যে when there is a resultant force acting
against the motion, Newton's second law কি বলে? The force will make you decelerate. The greater the force, the greater is the acceleration or deceleration. So তখন যে আবার ডিসিলেশন, ওইটা আবার কি নিউটনের সেকেন্ড ল। তো তুমি বুঝতেছো একটা সিচুয়েশনে কিন্তু তুমি একবারে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল সবকিছু কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। নিউটনের ল গুলা কিন্তু তিনটা হইলেও সবগুলো কিন্তু একসাথে কাজ করতে থাকে, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন আসে, যেমন আই রিমেম্বার ওয়ান কোয়েশ্চেন, দ্যাট মি টেল ইউ দিস। একটা কোয়েশ্চেন আমার মনে পড়লো এই মাত্র পড়াইতে গিয়ে, হ্যাঁ। এটা আসছিল, আমি বানাই নাই, ঠিক আছে, আগেই বলে নি। আমার ভাই বোন আছে, আমি বানাইছি। এখানে একটা চেয়ার আছে, ঠিক আছে, এখানে আরেকটা চেয়ার আছে ট্রেনের মধ্যে, এখানে আরেকটা চেয়ার আছে। চেয়ার হচ্ছে এ, বি, সি। ট্রেন যাচ্ছে এই দিকে, ঠিক আছে। তুমি কোন সিটে বসবা, কেন বসবা? এতে। এনিওয়ান এলস? কেন? বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট পিপল অ্যারাউন্ড। না না, এটা তো মানুষের সামনে আমিও বসবো না, আমি এতে যাবো, বাট তুমি তো এটা বলতে পারবে না আমি মানুষের সাথে বসবো না। আরে লেগরুম মেগরুম লেখা যাবে না, ধর। বি আর সি, বি আর সি চুজ করা যাবে না কেন? এইভাবে অ্যান্সার বলা যাবে না তো। তোমার তো অ্যান্সার বলতে হবে অ্যাকর্ডিং টু নিউটনস লজ। তোমার ফার্স্ট বলতে হবে ইফ দ্য ট্রেন ইজ মুভিং ফরওয়ার্ড দেন পার্সন এ, বি, সি অল অফ দেম আর মুভিং ফরওয়ার্ড। এখন when the train applies brakes, the brakes are applied on the train, তার মানে the persons will still remain in motion according to Newton's which law? First law, right? এই পর্যন্ত এখানে ডান। Every action has an equal and opposite reaction according to Newton's third law. Person sitting on the seat C, ও তো গিয়ে ওর চেয়ারের মধ্যে পিছে বাড়ি খাবে, তাহলে চেয়ার ওকে কি দিবে? একটা সামনের দিকে মানে ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিবে, ও গিয়ে চেয়ারের মধ্যে লিন করবে, সি পিছে গিয়ে বাড়ি খাবে। তাহলে চেয়ার ওকে রিয়াকশন ফোর্স দিয়ে কি করবে? থামায় ফেলবে। থামায় ফেলবে, সামনে তো পুশ করতে পারবে না, থামায় ফেলবে, তাই। পার্সন বি, সামনে কোনো চেয়ারও নাই, কোনো কিছু নাই, তার মানে পার্সন বি আর থামতে পারবে না। পার্সন বি কি করবে? অবজেক্ট ইন মোশন উইল রিমেইন ইন মোশন, নিউটন সেকেন্ড ল, অ্যান্ড দ্য ফোর্স অ্যাক্টস অন দ্য পার্সন উইল অ্যাক্সিলারেট, অ্যান্ড এই কারণে পার্সন বি ইজ নট সেফ। তাহলে বি গিয়ে কার উপর পড়বে? সির উপরে পড়বে। তাহলে আবারও নিউটনের থার্ড ল ওয়াইজ সি একটা রিয়াকশন ফোর্স পাবে। তখন আবার থার্ড ল ওয়াইজ কে রিস্কে পড়ে গেল? সিও রিস্কে পড়ে গেল। পার্সন এ ইজ দ্য অনলি ওয়ান যে আসলে রিস্কে থাকবে না, বিকজ ও যদি সামনের দিকে যায় ওর অন্য কোথাও পড়ার চান্সেস নাই, বা ওর মধ্যে ফোর্স কাজ করলে অবভিয়াসলি সিট থাকলে যেটা হয়, সিটে মেজর অ্যাক্সিডেন্ট হয় না, বিকজ সিটে কুশন থাকে। সো তোমার বলতে হবে পার্সন এ সেফ। কেন সেফ? বিকজ মোশনে থাকলে মোশনে থাকবে, অবজেক্ট ব্রেক করলে ও সামনে যাবে, বাট ও নিউটনের থার্ড ল সি কে হেল্প করবে, বাট বি কে হেল্প করতে পারবে না। বি কি করবে? গিয়ে সির উপরে পড়ার কারণে বি সি দোনোজন রিস্কে, আর এ হইতেছে সেফ থাকবে। And একমাত্র মানুষ যে হাই চান্সেস দ্যাট সবচেয়ে কম ইনজুরি বা সেফ থাকবে হইতেছে ও। এটা এক্সামেই আসছে, এটাকে আমি বানাইছি। কেমনে বি থেকে কি উপর দিয়ে গিয়ে তারপরে যাতে ইন্টেনশনালি বাড়ি খাও? তাইলে সি ভালো সেফ থাকতো, রাইট। বি যদি না থাকতো, বি তে যদি কেউ না বসতো, এটাও ঠিক আছে। যদি বি তে কেউ না বসতো তাহলে সবচেয়ে সেফ হতো সি। ট্রু। মানে তাহলে আর সির কোনো মানে সি তো ভেজালে পড়ছে এক কারণে, বিকজ বি এই শহর উপর পড়ছে, তাই তো সির কোনো প্রবলেম ছিল না, তাই না? সো একমাত্র সবচেয়ে সেফ থাকতো সি, বাট বি সি প্রবলেম খাওয়ার কারণে এটা কিন্তু অ্যাকচুয়ালি আসছিল কোয়েশ্চেন। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কোয়েশ্চেন্স আর ভেরি ট্রিকি। কিন্তু তোমাকে নর্মাল কোয়েশ্চেন দাম করে লিখবে নিউটনের ফার্স্ট ল কি লিখো, এসব কোয়েশ্চেন কিন্তু আসবে না। তো দ্য কোয়েশ্চেন্স আর ভেরি ট্রিকি। আর সিচুয়েশনটা দিয়ে কি হবে? তুমি যদি বুঝো এটারে প্রপারলি এক্সপ্লেইন করেন কোন জায়গাতে নিউটনে কোন ল অ্যাপ্লাই করতেছে, এটা লিখতে পারা কিন্তু ডিফিকাল্ট আছে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা আরেকবার আরেকটা এক্সাম্পলে যাই, সামথিং দ্যাট উই হ্যাভ অলরেডি ডান। আমরা আরেকবার বলি, দিস ইজ আর্থ অ্যান্ড দিস ইজ আ বক্স ওভার হিয়ার kept on the earth. Weight of the box, তার মানে gravitational force provided by who? Earth acting on the box, acting downward.
আর এটা থার্ড ল পেয়ার ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স প্রোভাইডেড বাই দ্য বক্স অ্যাক্টিং অন দ্য আর্থ। নাহিয়াত, কি এমন চেহারা বানায় আছো কেন? বুঝতেছো না, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা এটা কি পড়ছিলাম, দ্যাট তুমি যদি একটা বক্স যদি এখানে এখানেও থাকে, এয়ার এর মধ্যে থাকে, আর তোকে কি করে নিচের দিকে টান দেয়, আর বক্স তখন কি করে আর্টকে উপরের দিকে টান দেয়, রাইট? দ্য টু ফোর্সেস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস। তুমি যখন ওকে মাটির মধ্যে রাখবা, তখনও কি হইতেছে, বক্স আর্টকে উপরে টানতেছে আর আর্ট বক্সকে কি করতেছে। So you need to understand this is the weight of the box, this is the weight of the box। এটাকে আর্থেরটাকে তো আর আমরা যে আর্থকে উপরের দিকে টানতেছি এটাকে তো আমরা ওয়েট বলি না, এটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন তোমার জি ফোর্স যেটা, নাহিয়াত কি বুঝতেছেন? এখন জিনিসটা কি, ওয়েট আর জি ফোর্স তুমি যদি এইভাবে রাখো বক্সটাকে তাতেও কাজ করবে, তুমি যদি বক্সটাকে এখানে রাখো তাও কিন্তু কাজ করবে। কিন্তু বক্সটাকে মাটিতে রাখলে আমরা কি বলছিলাম, দ্যাট বক্স যখন মাটিতে থাকবে তখন একটা জিনিস হবে কি, gravitational force provided by the earth is acting on the box, gravitational force provided by the box is acting on the earth। কিন্তু সিন্স মাটি উপরে রাখা আছে, এখন হইতেছে কি, there is a push of the box acting on the surface। আর ওইটার আবার ফোর্স কি, রিয়াকশন ফোর্স প্রোভাইডেড বাই দ্য আর্থ অ্যাক্টিং অন দ্য বক্স। তার মানে পুশ অ্যান্ড রিয়াকশন, দিস টু আর নিউটনের থার্ড ল পেয়ার, অ্যান্ড ওয়েট আর গ্র্যাভিটেশনাল ফোর্স আর নিউটনের থার্ড ল পেয়ার ফোর্স। বুঝি আমরা? না বুঝতেছো না? তুমি যদি, ওইটাই তো বললাম, পুশ আর গ্র্যাভিটি হবে না, মানে ডিফারেন্ট টাইপস অফ ফোর্সেস এর মধ্যে হবে না। যেমন পুশ ইজ এ কন্ট্যাক্ট ফোর্স, আর তুমি যদি বলো পুশ ওর ওয়েট হইতেছে 500, তার মানে ওর পুশও কত হবে? 500। তার মানে রিয়াকশন ফোর্স কত হবে? 500। জি ফোর্স কত হবে? তুমি আর্থকে টান দিবা কত? 500 দিয়ে। কারণ তুমি যদি বলো তার মানে হচ্ছে ওয়েট আর রিয়াকশন, এই দুইটা ওয়েট আর রিয়াকশন, এই দুইটা তো অপোজিট ডিরেকশন, তার মানে হইতেছে এই দুইটা দুজন থার্ড ল পেয়ার হবে না। কারণ ওয়েট আর রিয়াকশন ফোর্স দুইটা তো সেম টাইপ অফ ফোর্সেস না। ঠিক আছে? এখন দেয়ার ইজ অ্যানাদার কাইন্ড অফ কোয়েশ্চেন, অনেক সময় এইটা বলবে দ্যাট তোমার এই বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকো। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। এখন কোয়েশ্চেন হচ্ছে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কি জিনিস? বুঝে, নিউটনের থার্ড ল বলা একটা জিনিস, আর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম বলা সামথিং এলস। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম মানে হইতেছে কে কার সাথে পেয়ার, আর কে কার থার্ড ল, কে কার সেকেন্ড ল, এইসব নিয়ে চিন্তা করবা না। তুমি আঁকবা কি, ওই অবজেক্টের মধ্যে এট দ্য মোমেন্ট কি কি ফোর্সেস কাজ করতেছে, দ্যাটস ইট। তার মানে এই বক্সের মধ্যে কি কাজ করতেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স অর দ্য ওয়েট। এটার থার্ড ল পেয়ার ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স প্রোভাইডেড বাই দ্য বক্স অ্যাক্টিং অন দি আর্থ। কিন্তু ওইটা আমি ড্র করবো না, কারণ ওটা বক্সের মধ্যে কাজ করতেছে না। তুমি বুঝতেছো? এখন আর পেয়ার টেয়ার হিসাব করতেছি না। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম মানে কি, শুধু এই বক্সের উপর কি কি আছে, বক্সের উপর আরেকটা কি আছে, নর্মাল রিয়াকশন ফোর্স। বলতো রিয়াকশন আর ওয়েট কি থার্ড ল পেয়ার ফোর্স? থার্ড ল পেয়ার ফোর্স না, কিন্তু ওরা কিন্তু ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে ঠিকই আসবে, বিকজ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আমি বারবার বলতেছি পেয়ার হওয়ার কোনো দরকার নাই। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে শুধু একটা জিনিস দরকার, ওটা কি, ওর মধ্যে যা যা ফোর্স আছে তুমি তাই আঁকবা। তুমি এখন চেয়ারের মধ্যে বসে আছে, ঠিক আছে? তোমার মধ্যে ফ্রি বডি ফোর্স কি কি, ওয়েট অফ ইউ অ্যান্ড চেয়ারের যে রিয়াকশন ফোর্স ওইটা আবার তোমার মধ্যে কাজ করতেছে। আমাদের দিস টু আর ইউর থার্ড ফোর্স। এখন তুমি যদি আমাকে বলো, তো আর্থ তো রোটেটিং আছে, তাহলে আর যদি এই দিকে রোটেটিং হয়, তার মানে এখান থেকে ওকে কি ধাক্কা দিবে বলো তো? হ্যাঁ, ড্র্যাগ, এয়ার রেজিস্ট্যান্স। এখান থেকে এয়ার রেজিস্ট্যান্স, দিস ইজ অলসো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের পার্ট। হ্যাঁ হ্যাঁ। পুশ কই থেকে আসলো? ও পুশ অফ দ্য বক্স। পুশ অফ দ্য বক্স অ্যাক্টস অন হু? আর কিন্তু আমরা তো বলছি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য বক্স আঁকবা, তার মানে এনিথিং দ্যাট ইজ নট উইদিন দ্য বক্স ডাজন্ট ম্যাটার। লিখে যাবে না তো? ওয়েট আর পুশ তো এক জিনিস না। আমি বারবার কি বলতেছি, একটা পাখি যখন মাটিতে বসে আছে, তখন পাখির কি আছে, ওয়েট আছে, পুশও আছে অন দ্য গ্রাউন্ড। কিন্তু পাখি যখন when it's flying, তখন কিন্তু ওর পুশ নাই, কিন্তু ওয়েট ঠিকই আছে। দিস প্রুভস দ্যাট দিস টু আর নট দ্য সেম ফোর্স, বিকজ ওয়েট তুমি কোনোদিনই অ্যাভয়েড করতে পারবে না, কিন্তু পুশ কিন্তু তুমি চাইলে অ্যাভয়েড করতে হবে। when you jump off the ground তোমার পুশ অন দ্য গ্রাউন্ড কিন্তু নাই হয়ে যায়।
কিন্তু তোমার ওয়েট কোনোদিনই নাই হবে না, তুমি যেখানেই যাও না কেন তোমার ওয়েট থাকবে, তুমি মাটির নিচে যাও, পানিতে যাও, যেখানেই যাও, ওয়েট থাকবে। ঠিক আছে, ওয়েট নাই করার জন্য তোমার কি করা লাগবে, পুরো আর্থের ফিল্ডের বাইরে চলে যেতে হবে। ঠিক আছে, আর্থের ফিল্ড মানে যেখানে আর্থটা তোমাকে টানিয়ে দিতে পারবে না, তার মানে তোমার স্পেসে চলে যেতে হবে, বিয়ন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দি আর্থ, যেটা তো চান্সেস নাই। আমরা জেনারেলি ধরে নেই যে সবকিছু ফিল্ডের মধ্যেই আছে, স্পেসে কিন্তু তোমার মধ্যে কোনো ফোর্সেস অ্যাক্টিং নাই, there is no weight. If somebody is floating in the space, ওর কোনো ওয়েট নাই, রিয়াকশন ফোর্সও নাই, পুশও নাই, ড্র্যাগও নাই, এয়ার রেজিস্ট্যান্সও নাই, তার মানে there is no force acting on the person. হুম। তুমি সারা জীবন কি করছো? তাসনিয়া ডাব্লিউ ইকুয়াল টু কি করছো? এমজি করছো না? স্পেসে তো জি নাই, তো জি না থাকলে তোমার ডাব্লিউ নাই, তো ওয়েট যদি না থাকে তাহলে তো তোমার পুশও নাই মাটিতে, তার মানে রিয়াকশন ফোর্সও নাই। আর আর যদি তোমাকে টান দিতে না পারে তাহলে তুমি আটকে কিভাবে টান দিবা, তো আরো চান্সেস নাই, বিকজ আর্থের ফিল্ড বেশি, তোমার ফিল্ড কম। স্পেসের মধ্যে মিটিওর সারা জীবন ঘুরতে থাকে কেন? বিকজ টেকনিক্যালি ওর মধ্যে কোনো ফোর্সেসই নাই, লিটারালি there's no force acting on it, it's just some mass, that's it. ওর এক্সিস্টেন্স বলতে শুধু ওর ম্যাস, স্পেসের মধ্যে একটা মিটিওর মাইট বি ফ্লোটিং ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। ঠিক আছে, আর এটা কোনোদিন তুমি নাও পাইতে পারো, আবার তুমি পাই, তোমার কপাল ভালো থাকলে পাইতে পারো, কপাল খারাপ থাকলেও পাইতে পারো, ডিপেন্ড করে হোয়াট কাইন্ড অফ মিটিওর ইট ইজ। কারণ বিশাল বড় একটা অযথাই একটা পাথর এসে যদি তোমার উপর পড়ে তা তো ইটস নট গুড, তাই না? ইউ ডোন্ট ওয়ান্ট ইট। বাট যদি এমন কোনো পাথর এসে পড়ে, সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ, তাহলে তো ইউর ইন লাক। রাইট, এটা ডিপেন্ড করে, মিটিওর কিন্তু সবসময় আজাইরা হয় না, সামটাইমস দ্য মিটিওরস আর ভেরি ইউজফুল। মিটিওরস এর মধ্যে এমন কিছু মেটেরিয়াল আছে যেগুলো ধরো তোমার একেবারে টপ লেভেলের মেটেরিয়াল যাকে বলে, মানে মেটালের মধ্যে টপ ক্লাস মেটাল। ধরো আমি টপ ক্লাস মেটাল বলতে আমি কি বুঝাইতেছি, ধরো আয়রন, আয়রন ইজ আ টপ ক্লাস এলিট ক্লাস মেটাল। ঠিক আছে, আয়রন বহু বছর টিকে, টিকে মানে কি বহু বছর না, সারা জীবন টিকে, তুমি আয়রনকে নষ্ট করতে পারবে না। তুমি আয়রনকে রাস্ট করে দেবে, রাস্ট তুমি সরাই ফেলো, আবার না, যা ছিল তাই হয়ে যাবে। আয়রন কোনোদিন শেষ হয় না। তুমি আয়রনকে 50 বছর পানির নিচে রেখে দাও, 50 বছর পরে যা আছে তাই থাকবে। প্রপার যে জেনুইন আয়রন ওর কিছুই হয় না। যার জন্য হইতেছে আয়রনের মতো টপ লেভেল মেটাল কিন্তু আর কিছু নাই। তুমি স্টিল অ্যালুমিনিয়াম মিলিয়াম যাই দাও না কেন সবকিছু নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে। বাট কিছু জিনিসপত্র আছে যেগুলো নষ্ট হয় না, যেমন গোল্ড নষ্ট হয় না। গোল্ড কখনোই নষ্ট হয় না, তুমি 200 বছর পানির নিচে রাখো, রাখার পর তুমি ইউ ক্লিন ইট আপ, গোল্ড বিকামস দ্য সেম মেটেরিয়াল। গোল্ড অনেক হাই লেভেলের মেটেরিয়াল বিকজ ইটস রেয়ার। কিন্তু মেটালের একটা কোয়ালিটি আছে, অ্যাজ আ সায়েন্স স্টুডেন্ট, ঠিক আছে, ইউ শুড নো দ্যাট, মানে মেটালের কোয়ালিটি হিসাবে কিন্তু গোল্ডের থেকে আয়রনের লেভেল উপরে। কিন্তু গোল্ড রেয়ার দেখে গোল্ডের দাম বেশি, রেয়ার দেখে গোল্ডের দাম বেশি হয়ে গেছে, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। কিন্তু মেটালের কোয়ালিটি হিসাবে আয়রনের মতো না, এবং আয়রন কিন্তু আর্থের মধ্যে তুমি কোনো জায়গাতে পাবাও না, এবং আয়রন বাই দ্য ওয়ে ফ্যাক্ট ইজ আয়রন আর্থের মধ্যে কোনোদিন ছিল না, ইট কেম অ্যাজ আ মিটিওর। আমরা আয়রন নিয়ে তো অবসেস কেন মানুষ, আয়রনের হিউজ বিজনেস চলে, তো হিউজ বিজনেস চলে। বুঝছে? এটা কেন? বিকজ আয়রন ইজ আ মিটিওর। আয়রন কিন্তু অ্যাকচুয়ালি মিটিওর হিসেবে ওইটা এসে পড়ছিল আর্থের মধ্যে, এন্ড পড়ার পরে এরপর থেকে আমরা ওই যে যেটা মিটিওরে পাইছিলাম ওইটাই আমরা ইউজ করতেছি এখনো। মানে জেনারেশনস আফটার জেনারেশনস উই ইউজ দ্য সেম আয়রন, কিন্তু আয়রন নতুন করে আর কিছু আসে না। আর আর্থে যতটুকু আয়রন আছে অতটুকুই, এটাই আমরা সবাই মিলে ইউজ করি। ঠিক আছে, সো স্পেসের মধ্যে there are no forces acting on the material, right? Okay, this diagram is called a free body force diagram. If you look at this one, it looks somewhat like this. A free body force diagram is like this. For example, এই যে টেবিলের উপর একটা জিনিস রাখা আছে, অবজেক্টের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কি? There is weight of the object and there is normal reaction force. The person that is running, the person running has weight, he has reaction force, he has force applied from the body, which is the thrust force or যাই বলো তুমি, and he also has what? Air resistance. আমরা কেন এইগুলো ড্র করছি? নট বিকজ এরা কোনো পেয়ার মেয়ার হাবি জাবি কিছু, বাট দিস ইজ হোয়াট ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। তার মানে ওর বডিতে যত ফোর্স কাজ করতেছে আমরা সবগুলো আঁকছি। খেয়াল করে দেখো কোথায় ওর ওয়েট আর কোথায় এয়ার রেজিস্ট্যান্স, দুইটা তো টোটালি দুই জিনিস, তাই না? কিন্তু আমরা এই দুইটার একসাথে কেন আঁকছি? বিকজ ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স দোনোটা দিয়ে অ্যাক্ট অন দ্য সেম বডি। If they act on the same body, then we write down their names. This is what a free body force diagram is like. Free body force diagram এমনও হইতে পারে, যদি একটা স্ল্যান্ট জায়গা থাকে, ওখানে যদি তুমি একটা বক্স রাখো,
বক্সের ওয়েট, রিমেম্বার তোমরা এটা M1 এ হয়তো পড়ছো, দোজ অফ ইউ হু হ্যাভ গন থ্রু M1 অলরেডি, M1 এ পড়ছো যে অবজেক্টের ওয়েট অলওয়েজ কোন দিকে থাকে, নিচের দিকে থাকে। ঠিক আছে, ওয়েটটা নিচের দিকে থাকবে, আর রিয়াকশন ফোর্সটা হবে হইতেছে অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, 90 ডিগ্রি টু দ্য সারফেস। এটা যদি আমি তোমাকে বলি এটা স্লাইডিং ডাউন, তার মানে ওয়েটের একটা ফোর্স আবার এদিকে কাজ করতেছে, ইন দ্যাট কেস ফ্রিকশন আবার কোন দিকে কাজ করবে, অপোজিট টু দ্য ডিরেকশন। এই সবগুলা মিলাই হইতেছে ফ্রি বডি ফোর্স। কে বলছে এগুলো তোমাদের এ লেভেল যেগুলো আছে M1 এ আছে? কি বলো, এই উল্টাপাল্টা জিনিস পড়াও ওখান থেকে, এগুলো তো ওদের দরকার নাই। কেমব্রিজ ইজ নট ডিফিকাল্ট, কেমব্রিজ ইজ ইজিয়ার দেন এডেক্সেল। ইটস আ মিথ, মানুষজন বলে যে কেমব্রিজ অনেক টাফ, কেমব্রিজ অনেক টাফ, এডেক্সেল ইজিয়ার। আজাইরা ওদেরকে ওদেরকে বলো এডেক্সেল এর এক্সাম দিতে, দেন দে উইল নো কোনটা টাফার। আমি তোমাকে বলি, তোমাদের সাথে এক্সাম দিল না, নাম কি, সুনেরা, সুনেহরা আলম, এবার পরীক্ষা দিল, রাইট? সুনেহরা তো এডেক্সেল থেকে কেমব্রিজে চলে গেছে, সুনেহরা কেমব্রিজে চলে গেছে, সুনেহরা নিজে আমাকে সেদিন বলছে, বলছে স্যার এত ইজি, আমি সব আগে পড়ে আসছি, বলছে আমার পড়তেই হইতেছে না। এ লেভেল কেমব্রিজ এখানে আবার ক্যাচ আছে একটা, ক্যাচ। আমি এ লেভেলস কেমব্রিজ পড়াই, আমি কেমব্রিজে কিছুই পড়াই না। ঠিক আছে, কেমব্রিজ আমি পড়াবো হয়তো যদি আমি কেমব্রিজে স্কুল জয়েন করি, উইচ ইজ, কেমব্রিজের প্রবলেম আছে। তোমার বোনকেও এটা ছেলে দাও, আমি তোমায় বলি কেমব্রিজের বড় প্রবলেম। এক্স্যাক্টলি, কেমব্রিজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইফ ইউ মিস আউট অন ওয়ান অফ দ্য ইউনিটস, তোমার সব আবার রিপিট করা লাগবে। এডেক্সেলের সবচেয়ে বড় সুবিধা এখানে যে একটা মিস করলে ওইটা শুধু রিপিট করবা। আর কি ইজি মানে আবার এত ইজি না, কেমব্রিজে তো ফেইলের পার্সেন্টেজ ইজ হাইয়ার, কেমব্রিজে ছেলে, না 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 আমি তোমাকে বলি, আমি লাস্ট 2 দিন কিন্তু, গত শনিবার আর রবিবার 2 দিন কিন্তু মিটিং এ ছিলাম, এডেক্সেলের মিটিং এ ছিলাম যে, and they literally said it that the paper is not going to be easy, it will only get more difficult. এ লেভেলস এরটা ইট উইল নট বি ইজি, যা আছে তাই থাকবে। ও লেভেলস এর যে পেপার আছে ইট উইল বি মোর এন্ড মোর ডিফিকাল্ট, বিকজ ও লেভেলস অনেক ইজি আর এ লেভেলস অনেক টাফ। সো আমরা যখন জিজ্ঞেস করছিলাম, মানে এক্সামিনার ছিল একজন, ঠিক আছে, শি ওয়াজ লাইক যে আমরা ডিফিকাল্ট করার চেষ্টা করতেছি ও লেভেলস একটু স্লাইটলি, কারণ হইতেছে ও লেভেলস এর সাথে এ লেভেলস এর গ্যাপটা ইজ হিউজ। ও লেভেলস কোনো জিনিসই না, আর হঠাৎ করে এ লেভেলস এমন ডিফিকাল্ট হয়, স্টুডেন্টদের পাস করা ডিফিকাল্ট। ওরা বলতেছে যে আমরা গ্যাপটাকে কমানোর চেষ্টা করতেছি, বুঝলে, সো দ্যাট স্টুডেন্টদের যেন এমন মনে না হয় যেটা কেমব্রিজে হয়। ঠিক আছে, কেমব্রিজে এটা হওয়ার পরে দেখা যায় কি, স্টুডেন্টসরা প্রচন্ড বেশি খারাপ রেজাল্ট করে। তো যার জন্য ওরা এখন বলতেছে যে আমরা ও লেভেলসটাকে একটু টাফার করবো, সো দ্যাট স্টুডেন্টসরা আগে থেকে একটু প্রিপেয়ার থাকে ফর, ইট ইজ ওয়ে মোর দেন যত সিলেবাস শেষ করা। দ্য নেক্সট থিং ইজ এটা, এক ইজ অ্যাবাউট দ্য টিচার, অ্যান্ড নেক্সট হচ্ছে ইট ইজ অ্যাবাউট হাউ মাচ ইউ আর স্টাডিং, ইট ইজ আ লট অ্যাবাউট হাউ মাচ ইউ আর স্টাডিং। কারণ আমি তোমাকে বুঝাই দিলাম, তুমি সব বুঝলা, তোমার কাছে অনেক ইজি মনে হলো এ লেভেলস ফিজিক্স, কিন্তু তুমি প্র্যাকটিস যদি না করো, ইউ ক্যান বি শিওর অফ ইট, এটা আল্লাহ ছাড়া তোমার কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। উইদাউট প্রপার প্র্যাকটিস এ লেভেলস ফিজিক্স কেউ ভালো করে না। আমি তোমাকে বলি এ লেভেলস ফিজিক্সে এ পাইলে probably the teachers won't do it in front of you, but behind your back they would salute you guys, যে ভাই এগুলা কিছু স্টুডেন্ট ছিল, তারপর মানে টপ নচ লেভেলের স্টুডেন্ট না হলে এ লেভেল ফিজিক্সে কেউ এ পায় না। মানে তুমি এ লেভেল ফিজিক্সে বাংলাদেশে যদি এ পাও, তার মানে তুমি পুরো এশিয়ার ভিতর টপ 5-10% এর ইউ বিলং, পুরো এশিয়ার। হ্যাঁ, তোমাদের আই উড সাজেস্ট, অলরেডি অনেক পড়ায় ফেলছি, 1A পড়ানো শেষ, 2A পড়ানো শেষ, 2B পড়ানো শেষ, 1B আর সি পড়াইতে লিটারালি 3টা ক্লাস লাগবে, 1B, C পড়াইতে। ঠিক আছে, তার মানে তোমাদের ইউনিট 1 অলমোস্ট শেষ। মাই সাজেশন টু ইউ উড বি স্টার্ট সলভিং আ কোয়েশ্চেন পেপার এভরি সিঙ্গেল ডে, 1 ইউনিট 1 পেপার, একটা ইউনিট 1 পেপার তুমি প্রতিদিন সলভ করবা। তো যাই হোক, আমি তোমাকে বলি, বারবার আমি স্টুডেন্টদের বলতেছি যে আরে এটা হয়েছে কি, তোমরা আসলে অনেক ছোট, তো তোমরা বুঝো না এখন জিনিসটা, যে ইট ইজ অনলি ইয়োর বেনিফিট, আমার না কিন্তু আসলে জিনিসটা, তোমরা আরো বড় হয়ে বুঝতে পারবা। তুমি তো আমার পড়তেছো, আর তোমার রেজাল্ট ভালো হওয়া মানে কি এ লেভেলে ভালো করানো। আমি রেজাল্ট রিজন আমি চাইও না, আমি আমার গতবার স্টুডেন্টদের অনেকে না করে দিচ্ছি, আমি আমার সিলেবাস জয়েন করো না। আমি জানি ছেলেমেয়েরা পড়ে না, এরা পাস করবে না জীবনে করে, পাসই করবে না। নো পয়েন্ট, এদেরকে পড়ানোর কোনো মানে হয় না। আমি অনেককে না করছি আমার জয়েন করো না, কারণ আমি আসলে অনেক নিজে পড়াইও, আমি যথেষ্ট মন থেকে পড়াই, আমি চাই যে আমার স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করুক। তোমার
তুমি কন্টিনিউয়াসলি পড়তে থাকো, তুমি আদারওয়াইজ ভালো রেজাল্ট করতে পারবে না। এটা তুমি আরো ওভার দ্য টাইম তুমি বুঝতে পারবে যে তুমি যত পড়বা তোমার গ্রেড ভালো হবে, অ্যান্ড গ্রেডস উইল সেভ ইউ আ লট অফ মানি অ্যান্ড এভরিথিং। গ্রেডস ক্যান মেক ইউ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ মানি। আদারওয়াইজ তোমার যেই টাকা দিয়ে পড়াশোনা করা লাগবে কোনো মানে, তুমি যত ভালো গ্রেড পাবে তত বেশি স্কলারশিপ পাবে। গ্রেডস আর ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন পেপার সলভ করবা, ডু নট স্টপ সলভিং কোয়েশ্চেন পেপার্স। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ফর দ্য এরোপ্লেন, তাই না? ঠিক আছে। হ্যাঁ, অবজেক্টের মধ্যে কাজ করতেছে, রাইট। এরা, ও এটা থ্রাস্ট ফোর্স মিন করছে, মানে ও নিজের বডি থেকে একটা ফোর্স দিতেছে তোমার। ওইটা কেন? ওইটা কেন ওটা এখানে ড্র করছে? মানে জিনিসটা কি, আমি তোমার লাস্ট ক্লাস একটা জিনিস বলছিলাম না, যে আমরা যখন হাঁটি আমরা নিজেরা হাঁটতে পারি না, আমরা মাটিকে ধাক্কা দিই ব্যাকওয়ার্ড, মাটি আমাদেরকে সামনের দিকে ধাক্কা দেয়, রাইট? তো ইট ইজ দ্যাট ফোর্স। তুমি হাঁটো বা দৌড়াও বা তুমি যাই করো না কেন, তুমি কোনোদিন তোমাকে সামনের দিকে নিতেই পারবা না। তো সম্ভব না যদি তুমি অন্য কিছুকে ধাক্কা দিতে না পারো। রিয়াকশন ফোর্স তো আপওয়ার্ড, একটা আছে তোমার ওয়েটের পুশের এগেনস্টে কাজ করবে। তুমি নিজে বুঝো না এটা, বাট তুমি কিন্তু শুধু নিচের দিকে ধাক্কা দাও না, তুমি হাঁটার সময় কিন্তু তোমার অনেকখানি ওয়েট নিচে কাজ করতেছে, পুশ। A part of your force applied from your body also acts in the backward direction. That is what pushes you forward. তুমি ইউ গট ভেরি ইউজ টু ইট, তুমি সারা জীবন হাঁটতে হাঁটতে তোমার কাছে মনে হয় দিস ভেরি ইজি। বাট তুমি অ্যাকচুয়ালি কি করো, এভরি টাইম ইউ আর ওয়াকিং তুমি ব্যাকওয়ার্ড একটা ধাক্কা দাও না, তুমি সামনে কেমনে গেলে? এটা তো নর্মাল বেসিক ফিজিক্স। নিউটন থার্ড ল কি বলে, যে ফোর্সেস আর ইকুয়াল এন্ড অপোজিট। তোমার ফোর্স কোন দিকে কাজ করে? তুমি হাঁটার সময় সামনে যাও না, তুমি সামনে কেমনে গেলা যদি তুমি পিছে ধাক্কা না দিয়ে থাকো? এটা তো ন্যাচারালি ইম্পসিবল। আর যদি তাই হয়, এটা ছাড়া যদি অন্য কিছু সম্ভব হতো, তাহলে স্পেসের মধ্যে গেলে মানুষ কেন মুভ করতে পারে না? হাউ কাম পিপল আর অনলি ফ্লোটিং ইন দ্য সেম স্পেস? এবার আমি তোমাকে বলি, যে কোন একটা বেলুন, তুমি যদি বেলুনটাকে ইনফ্লেট করে ছেড়ে দাও, বেলুন কোন দিকে যায়? সামনের দিকে যায় না? বেলুন কেমনে সামনের দিকে যায়? বিকজ বেলুন কিন্তু আসলে ওর মধ্যে কোনো ইঞ্জিন নাই। ভিতরে যে এয়ারটা আছে, এয়ারটা কি করে, মুভস ব্যাকওয়ার্ড। ওই এয়ার, জেট অফ এয়ার কি করে, পুশেস দ্য এয়ার বিহাইন্ড। তার মানে ধরো বেলুনটা আমি আমার হাতে ধরে রাখছি, বেলুনের পিছনের সাইড এখানে কি আছে? এয়ার আছে। আর বেলুনের ভিতরে কি আছে? এয়ার। আমি যদি বেলুনটাকে ছেড়ে দিই, ভিতরের এয়ারটা ইমিডিয়েটলি জেটের মতো বের হবে না? ও বের হয়ে কাকে ধাক্কা দিবে? পিছনে যে এয়ারটা স্টেগনেন্ট অবস্থায় বসেছিল ওই এয়ারকে ধাক্কা দিবে। তো বেলুন থেকে বাতাস যদি এয়ারকে ধাক্কা দেয়, এয়ার কোন দিকে ধাক্কা দিবে? সামনের দিকে ধাক্কা দিবে। দ্যাট ইজ হোয়াট পুশেস দ্য বেলুন ফর। এই কারণে তুমি বেলুন ছেড়ে দিয়ে বেলুন সামনে যায়। একটা বেলুনে ছাড়ার সাথে সাথে ও সামনের দিকে যাওয়ার একমাত্র কারণই হতেছে এটা, বিকজ বেলুন নিজে নিজে কিছু করতে পারে না। ও পিছে ধাক্কা দেয়, তখন আমরা সামনে যাই। যেমন প্লেন, প্লেন সামনে যায় কেমনে? প্লেনের মধ্যে দেয়ার আর ফ্যানস, ফ্যান আছে। ফ্যান কি করে, সারাদিন এরকম ঘুরতে থাকে। এই ফ্যান কিন্তু সামনের দিকে বাতাস দেয় না, এটা পিছের দিকে বাতাস দেয়। আর পিছের দিকে বাতাস দেওয়া মানে কি জানো? এই বাতাস হচ্ছে পিছের বাতাসকে ধাক্কা দেয়। তো পিছের বাতাসকে, ফ্যানের বাতাস যদি পিছে ধাক্কা দেয়, তাহলে ওই বাতাসটা ফ্যানটাকে কোন দিকে ধাক্কা দিবে? সামনে ধাক্কা দিবে। সো দ্য প্লেন কিপস অন অ্যাক্সিলারেটিং ফরওয়ার্ড। ও সামনে দিয়ে, এন্ড ইটস দ্য সেম কনসেপ্ট। যেমন আমি তোমাকে বলি, প্রত্যেকটা বোট, স্পিড বোট, তুমি যদি স্পিড বোটের ইঞ্জিনটা দেখো, দেয়ার আর নো ইঞ্জিনস, নো নাথিং, দেয়ার ইজ আ সিম্পল প্রপেলার আছে একটা। প্রপেলার মানে কি? ইটস আ ফ্যান। তো প্রপেলার কি করে, ঘুরের সময় প্রপেলারটা এমন ভাবে বাঁকানো থাকে যেটা ঘুরলে অটো এটা পানিতে ধাক্কা দিবে। আর বাঁকানো থাকে উল্টা করে, যাতে এটা ধাক্কা দেয় কি, পিছে পানিটাকে পিছনের দিকে ধাক্কা দিবে। স্পিড বোর্ডের পিছন থেকে পানিটা অনেক পিছনের দিকে রাশ করে বেরোতে থাকে না কেন? বিকজ স্পিড বোর্ডের ফ্যানটা পানিটাকে ধাক্কা দেয় ব্যাকওয়ার্ড, তো পানি ধাক্কা দেয় স্পিড বোর্ডকে কোন দিকে? ফরওয়ার্ড। নিউটনের থার্ড ল কাজ করে, এন্ড রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টস অন দ্য স্পিড বোর্ড, বিকজ স্পিড বোর্ড পানিকে দেখাচ্ছে, পানি স্পিড বোর্ডকে দেখাচ্ছে। দিজ আর টু ডিফারেন্ট বডিজ, সো দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য স্পিড বোর্ড, এন্ড দ্য স্পিড বোর্ড স্টার্টস অ্যাক্সেলারেটিং। এগুলা কিন্তু তোমার 100% বুঝে রাখতে হবে, এগুলো 100% আসবে, এগুলা এভরি ইয়ার আসে। সো দিজ আর দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামস, তোমরা নিজেদের মতো দেখে নিও এটা। দ্য ক্যাট বিং অন দ্য টেবিল এগেইন হ্যাজ ওয়েট অ্যান্ড রিয়াকশন ফোর্স, দ্য কার বিং দেয়ার এন্ড মুভিং ফরওয়ার্ড, ইঞ্জিনের ফোর্স সামনের দিকে আছে, ওয়েট আছে, রিয়াকশন ফোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, হাবি জাবি, এগুলো তোমরা পারবা। আচ্ছা, এইটা ও লেভেলসে আমি পড়াইছিলাম এন্ড তোমরা অলরেডি এটা পারো। আমি তোমাকে বলি, ইয়েলো কালারের যে জিনিসটা আছে, দিজ আর দ্য লাইট গেটস। আমরা লাইট গেটস এবার আরেকবার করছি না? লাইট গেটের ভিতর দিয়ে গেলে হোয়াট ডাজ ইট ডু?
অ্যাক্সিলারেশন মেজার করে, বাট হাউ ডাজ ইট মেজার? ইট টেকস দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট এন্ড দ্য টাইম অফ ইন্টারাপশন। খেয়াল আছে? দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট আপনার খেয়াল আছে? শিওর? ওকে, দ্য লেন্থ অফ দ্য কার ডিভাইডেড বাই দ্য ইন্টারাপশন টাইম গিভস আস দ্য ভেলোসিটি। প্রথম লাইনটি যদি আমাদেরকে ইনিশিয়াল ভেলোসিটি দেয়, পরেরটা কি দিবে? ফাইনাল ভেলোসিটি। সো অল ইউ নিড টু ডু ইজ একটা করে একটা ফোর্স বাড়াইতে থাকবা, তুমি দেখবা অ্যাক্সিলারেশন কি হইতেছে? বাড়তেছে, which shows that force and acceleration are what? Directly proportional to each other. এটা আমরা ও লেভেলে ছিল, এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড এটাই ছিল। তুমি কি করবা, আবার সেটআপটা আরেকবার দেখাই। ট্রলি আছে, ট্রলিটা দড়ি দিয়ে পুলির উপর দিয়ে বাঁধা আছে, আর এখানে ওয়েট দেওয়া আছে। তো আমি এখানে একটা করে ওয়েট দিলাম, 10 নিউটন অ্যাক্সিলারেশন হবে, 20 নিউটন আরো অ্যাক্সিলারেশন হবে, 30 নিউটন আরো অ্যাক্সিলারেশন হবে। তো প্রত্যেকটা 10, 20, 30, 40 ফোর্সের সাথে একটা করে অ্যাক্সিলারেশন পাবো না? এই ভ্যালুগুলো যদি পর পর বসে আমরা একটা গ্রাফ আঁকতে পারবো না? তানিশা বুঝতেছেন? শিওর? ফোর্স এগেইনস্ট অ্যাক্সিলারেশন আপনারা তো আগেই করছেন। ফোর্স এগেইনস্ট অ্যাক্সিলারেশন গ্রাফ যখন আঁকবেন, ইউ উইল সি দ্যাট দ্য গ্রাফ লুকস লাইক দিস, শোয়িং দ্যাট ফোর্স এন্ড অ্যাক্সিলারেশন আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। এরপরের যেটা আছে এইটাও আমি ও লেভেলে পড়াইছি। আমরা কি করব, এখানে একই ফোর্স রাখবো, এখানকার যে ফোর্স আছে ফোর্স সেম, আর বরঞ্চ ধরলাম এখানে 30 নিউটন দেওয়া আছে, 30 নিউটন 30 নিউটনই রাখবো। বরঞ্চ ট্রলির উপর একটা একটা করে ওয়েট অ্যাড করবো। তাহলে বলো তো, ট্রলির ম্যাস বাড়তে থাকলে অ্যাক্সিলারেশন কি হবে? কমে যাবে না? তানিশা বুঝেন? বিকজ এই সাইড থেকে কি একই ফোর্স দিয়ে টান দিতেছি, এই ফোর্স আমি বাড়াবো না কমাবো না, তাসিন? ঠিক আছে, আমরা ও প্রথমে অ্যাক্সিলারেট করবো। এবার আমি একটা ওয়েট দিলাম, অ্যাক্সিলারেট করবো, দুইটা ওয়েট দিলাম, তিনটা ওয়েট দিলাম, অ্যাক্সিলারেশন কি হইতেছে? কমতেছে। তার মানে আমি ম্যাস বাড়াইতেছি আর অ্যাক্সিলারেশন কি? কমতেছে। নিউটনের সেকেন্ড ল এটাই বলে, ফোর্স যত বেশি অ্যাক্সিলারেশন তত বেশি। আর নিউটনের সেকেন্ড লকে ডিরাইভ করলে আরেকটা পার্ট পাওয়া যায়, হচ্ছে যদি তোমার গাড়ির ফোর্স সেম থাকে, গাড়ির ফোর্স আর বাড়বে না, গাড়ির মধ্যে যত লোড দিতে থাকবে আস্তে আস্তে অ্যাক্সিলারেশন কি হবে? কমে যেতে থাকবে। নিউটনের সেকেন্ড ল দুইটা আইডিয়া কভার করে, শুধু একটু খেয়াল রাখেন। যদি গাড়ির ম্যাস সেম থাকে, তার মানে গাড়ির মধ্যে ধরলাম তিনজন মানুষ বসা আছে, এটাই থাকবে। এন্ড গাড়ির ইঞ্জিনে তুমি যত বেশি ফোর্স দিবে অ্যাক্সিলারেশন তত বাড়বে। আর নিউটনের সেকেন্ড ল আরেকটা পার্ট বলে, যদি ফোর্সটা কনস্ট্যান্ট থাকে তাহলে গাড়ির ভিতর যত মানুষ উঠতে থাকবে তত অ্যাক্সিলারেশন আস্তে আস্তে কমে যেতে থাকবে। এই দোনোটাই নিউটনের সেকেন্ড ল আর পার্ট। এটা আমরা ও লেভেলসেও পড়ছি, সেম জিনিস। সো টেকনিক্যালি উই আর ডান আপ টু দিস। উই উইল অনলি কভার প্রজেক্টাইল ইন দ্য নেক্সট ক্লাস এন্ড দ্যাট উইল বি ইট। বাট নেক্সট ক্লাস, পরের ক্লাস 2 দিনই আমরা প্রজেক্টাইল নিয়ে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা সবাই, আচ্ছা আমরা প্রজেক্টাইল কন্টিনিউ না করে, সরি, তোমাদের তো অ্যাসাইনমেন্ট বুকের মধ্যে নিউটনস লজ এর একটা পার্ট আছে, তাই না?